আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদেরকে স্বাগতম আই এডুকেশনের আরেকটি নতুন ক্লাসে। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার পড়ব, সেটা হচ্ছে যে ইংরেজ ঔপনিবেশিক শাসন, ব্রিটিশ আমল। ঠিক আছে, তো দেখো একটা জিনিস, সেটা হচ্ছে যে ফার্স্টে কী ছিল, কোম্পানি শাসন ছিল, অর্থাৎ কোম্পানির আমল ছিল। আমরা যে শাসন আমলটা দেখি 1857 সাল অবধি, মানে সিপাহী বিদ্রোহের আগ অবধি, সেটা ছিল কি কোম্পানি শাসন আমল। এখন কোম্পানি শাসন আমল থেকে যখন 1858 সালে যখন ভারত শাসন আইন তৈরি হয়, তখন কোম্পানি শাসন আমল থেকে সেটা কি তৈরি হয়, ব্রিটিশ আমলে চলে আসে। অর্থাৎ ব্রিটিশ রানীর যে শাসন, সেটাকে আমরা বলছি কি ব্রিটিশ আমল। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের ক্লাসটা শুরু করি। আচ্ছা, তো প্রথমেই দেখো যে হচ্ছে 1858 সালে আসলে কি হয়। 1858 সালের ভারত শাসন আইনে এইটা ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি, এইটা ব্রিটিশ রানীর শাসন। অর্থাৎ তোমাদেরকে প্রথমেই যেটা বললাম যে আমাদের 1857 সাল অবধি, অর্থাৎ সিপাহী বিদ্রোহের আগ অবধি, এটা কিন্তু ছিল কোম্পানি শাসনামল। এবং যখন কোম্পানি তার শাসনামলটা ঠিকমতো চালাতে পারছিল না, তখন কিন্তু ব্রিটিশ রানী কিন্তু সেই শাসনভারটা, ভারতের শাসনভারটা তিনি কি নিজের কাঁধে নিয়ে নেন। তো দেখো যে হচ্ছে ব্রিটিশ মন্ত্রিসভার যিনি ভারত শাসনের দায়িত্বে থাকবেন, তার নাম হবে ভারত সচিব। অর্থাৎ এখানে দুইজন কাজ করবে, তোমরা খুব ভালো করে দেখো। একজন হচ্ছে কি ভারত সচিব, একজন হচ্ছে ভারত সচিব, এবং আরেকজন হচ্ছে কি, আরেকজন হচ্ছে ভাইসরয়। ভাইসরয়, ঠিক আছে। তো দেখো যে হচ্ছে ভারত সচিব আর ভাইসরয় কিন্তু এক জিনিস না। ভারত সচিব কি, সহজে বুঝবা, এইটা হচ্ছে পুরাটার প্রধান বুঝায়, মানে পুরো ভারতের প্রধান যাকে বুঝায় তিনি হলেন ভারত সচিব। এবং ভাইসরয় হচ্ছে কি ভারত সচিবের আন্ডারে যে কাজ করে সে হচ্ছে ভাইসরয়। তো দেখো একটা জিনিস যে হচ্ছে রাজপ্রতিনিধি হিসেবে ভারতের শাসনের দায়িত্ব অর্পণ করা হয় একজন ভাইসরয়ের ওপর, অর্থাৎ রাজপ্রতিনিধি হিসেবে ভাইসরয় শাসন করবে। ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় হলো লর্ড ক্যানিং, এটা মনে রাখবা, এটা অনেক সময় কিন্তু এমসিকিউতে চলেই আসতে পারে। তো দেখো যে হচ্ছে ভাইসরয় ও ভারত সচিবের কাজ সুনির্দিষ্ট, দুজনের কাজ কিন্তু আলাদা। ঠিক আছে, ভাইসরয়ের কাজ এক আর ভারত সচিবের কাজ আরেক। তো দেখো যে হচ্ছে এবং ভাইসরয় এবং ভারত সচিবের নির্দেশ মোতাবেক কাজ করার বিধান রাখা হয়। অর্থাৎ ভারত সচিব কি ভাইসরয়কে নির্দেশ দিবে যে তুমি এইটা করো বা ওইটা করো, ভাইসরয় সেটা করবে। তো আসো আমরা তারপরে দেখি যে হচ্ছে লর্ড রিপনের ব্যাপারে। এখন আমাদের এই চ্যাপ্টারে কিন্তু লর্ড রিপনের ব্যাপারে কিন্তু আমাদের এই চ্যাপ্টারে উল্লেখ আছে। অর্থাৎ লর্ড রিপন এবং লর্ড কার্জনটা আমাদেরকে কি বেশিরভাগ পড়তে হবে। অন্যান্য ভাইসরয় যারা এসেছিল তাদের কথা অতটা না পড়লেও সমস্যা নেই, তবে কিছু জিনিস আমি তোমাদেরকে ধরিয়ে দিই। যেমন দেখো যে হচ্ছে তোমরা যে সংবাদপত্র দমন আইন বা তোমরা যে হচ্ছে এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট নামে যে অ্যাক্টটা আছে, সেই অ্যাক্টটা কি প্রণয়ন করে কি লর্ড লিটন, এবং সেটাকে রহিত করে কে এই লর্ড রিপন। এই লর্ড রিপন অনেক সংস্কারমূলক কাজ করে, যার কারণে কিন্তু তাকে একটা নাম দেওয়া হয়েছিল, সেই নামটা কি রিপন দ্য গুড। আমরা যখন কোয়েশ্চেন প্র্যাকটিস করতে যাব আমরা সেইটা নিয়ে আলোচনা করব। তো আসো আমরা এখানে দেখি যে লর্ড রিপন কি কি করেছিল। তো ফার্স্টেই দেখো যে লর্ড রিপন যেটা করে, লর্ড রিপন হচ্ছে লর্ড লিটনের প্রণয়নকৃত সংবাদপত্র দমন আইন বাতিল করে। অর্থাৎ লর্ড রিপন প্রথম যে ভালো কাজটা করে সেটা হচ্ছে যে সংবাদপত্র দমন আইন বাতিল করে। সেকেন্ড যে ভালো কাজটা করে সেটা হচ্ছে যে ফ্যাক্টরি আইন প্রণয়ন করে। অর্থাৎ শিশুদের যে হচ্ছে কাজ করার সীমা, 7 বছরের নিচের শিশুদের যে কাজ করার নিষেধাজ্ঞা এবং 12 বছরের কম বয়সী শিশুদের যে কাজ করার সময় কমানো, সেটা কিন্তু কে নিশ্চিত করে, সেটাকে লর্ড রিপন নিশ্চিত করে। কিসের মাধ্যমে নিশ্চিত করে? ফ্যাক্টরি আইন প্রণয়নের মাধ্যমে। ইলবার্ট বিল সংস্কার, দেখো ইলবার্ট বিলটা কি,
ইলবার্ট বিলটা খুবই সহজে বুঝো, সেটা হচ্ছে যে ইংরেজ বিচারকরা, অর্থাৎ সহজে বুঝো সাদা চামড়ার বিচারকরা শুধুমাত্র সাদা চামড়ার অপরাধীদের, অর্থাৎ ইংরেজি অপরাধীদের কিন্তু বিচার করতে পারবে। বাঙালি বিচারকরা কিন্তু ইংরেজ অপরাধীদের বিচার করতে পারবে না। এটা ছিল ফার্স্টে নিয়ম। বাট রিপন আসার পরে তিনি কি করলেন, তিনি এরকম একটা সিস্টেম চালু করলেন যে হচ্ছে না, বাঙালি বিচারকরাও কি একই সাথে বিচার করতে পারবে, অর্থাৎ বাঙালি বিচারকরাও কি ইংরেজ অপরাধীদের বিচার করতে পারবে। তো দেখো এই ইলবার্ট বিলটা কিন্তু এই ইংরেজদের মনে কিন্তু একটা ইগোর সঞ্চার করে, যে হচ্ছে কেন তা বাঙালিরা কেন আমাদেরকে কেন তারা বিচার করবে, বা আমাদের কেন তারা বিচারক হিসেবে আসবে। তো সেই ইলবার্ট বিলটাকে কিন্তু তিনি কি সংস্কার করে তিনি কিন্তু বাঙালিদের প্রতি একটা জাস্টিস প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। তারপরে দেখো 1882 সালে বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট বা স্বায়ত্তশাসন প্রস্তাব তিনি পাশ করেন। বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট জিনিসটা কি, আমরা পৌরসভা নির্বাচনের নাম সবাই শুনেছি, সোজা বাংলায় ভাষায় মনে রাখো যে হচ্ছে এটা কি পৌরসভা নির্বাচন। অর্থাৎ তিনি কিন্তু আসার পরে যে পৌরসভা নির্বাচনের কিন্তু তিনি ব্যবস্থা করেন, অর্থাৎ জনগণকেও তিনি কি শাসন কার্যে অংশগ্রহণ করার সুযোগ তৈরি করে দেন। তারপরে দেখো রাজস্ব বিভাগ চালু এবং রাজস্ব সংস্কার করেন। শিক্ষাক্ষেত্রে তিনি হচ্ছে হান্টার কমিশন গঠন করেন স্যার উইলিয়াম হান্টারের নেতৃত্বে। হান্টার কমিশনও কিন্তু তার উল্লেখযোগ্য একটা অবদান। তারপরে দেখো 1885 সালে প্রজাস্বত্ব আইন পাশ করে তিনি বাংলা ও অযোধ্যার রায়তদের সত্ত্ব রক্ষা করেন। ঠিক আছে, সো টোটালি রিপনের যদি আমি সংস্কারমূলক কার্যক্রমগুলো দেখি, তার সংস্কারমূলক কার্যক্রম এইগুলোই সোফার তুমি লিখে আসতে পারো। তো এরপরে তোমরা চলে আসো যে হচ্ছে লর্ড কার্জন। এখন দেখো যে লর্ড কার্জন কিন্তু বেশ কিছু কারণে তিনি সম্মানিতও ছিলেন, তিনি কি বিতর্কিতও ছিলেন। তার বিতর্কিত কার্যক্রমের মধ্যে একটা কার্যক্রম আমরা কি দেখি, বঙ্গভঙ্গ। তো বঙ্গভঙ্গ নিয়ে আমরা আসলে পরে আলাপ করব। আমরা তোমাদেরকে আগে বেসিক যে জিনিসটা, সেই বেসিক জিনিসটা তোমাদেরকে আগে বেসিক থেকে শুরু করি। সেটা কি, যে হচ্ছে ভারতের প্রাচীন স্মৃতিসৌধ এবং ধ্বংসাবশেষ তিনি কি সংরক্ষণ করেন। অর্থাৎ লর্ড কার্জনের একটা উল্লেখযোগ্য সংস্কার কি, তিনি ভারতের প্রাচীন স্মৃতিসৌধ এবং ধ্বংসাবশেষগুলোকে কিন্তু তিনি সংরক্ষণ করার চেষ্টা করেন। তারপরে কি, তার রাজনৈতিক সংস্কার আরেকটা কি, বঙ্গভঙ্গ, যেটা আমি বললাম। ঠিক আছে, 1905 সালে হয় এবং 1911 সালে কিন্তু বঙ্গভঙ্গ রদ করা হয়। প্রশাসনিক সংস্কার তিনি কি করেন, যে হচ্ছে একটি শক্তিশালী আমলাতন্ত্র গঠন করেন, অর্থাৎ তিনি আমলাতন্ত্রের মধ্যেও কিছু সংস্কার করেছিলেন। সামরিক সংস্কারের মধ্যে তিনি সেনাবাহিনীকে 2টি কমান্ডে ভাগ করেন। ঠিক আছে, একটি হচ্ছে নর্দার্ন কমান্ড আর একটি হচ্ছে সাউদার্ন কমান্ড। এই 2টি কমান্ডে তিনি সেনাবাহিনীকে ভাগ করেন। তারপরে দেখো অর্থনৈতিক সংস্কারের মধ্যে তিনি ভারতীয় মুদ্রা আইন তিনি পাশ করেন, এটাও একটা তার উল্লেখযোগ্য সংস্কার। লবণের ওপর তিনি কর হ্রাস করেন, এটাও তার একটা উল্লেখযোগ্য সংস্কার। তারপরে আসো যে হচ্ছে তিনি পাঞ্জাব ল্যান্ড এলিয়েশন অ্যাক্ট পাশ করেন ও খাস জমির হ্রাস করেন। ঠিক আছে, সো এইটাও কিন্তু তার একটা উল্লেখযোগ্য সংস্কার। তো দেখো যে হচ্ছে লর্ড কার্জনের সব উল্লেখযোগ্য সংস্কারের মধ্যে কোনটা বেশি কন্ট্রোভার্সিয়াল, সেটা হচ্ছে বঙ্গভঙ্গ। এখন আমরা বঙ্গভঙ্গ নিয়েই আলাপ করব। তো আসো বঙ্গভঙ্গ জিনিসটা কি আমরা একটু দেখি। সেটা হচ্ছে যে লর্ড কার্জন বাংলা প্রদেশকে ভাগ করে পূর্বাঞ্চলে পূর্ববঙ্গ এবং আসাম নামে একটি নতুন প্রদেশ সৃষ্টি করেন। এই প্রদেশের রাজধানী হয় কোনটা? হ্যাঁ, ঠিক ধরেছে, এই প্রদেশের রাজধানী হয় ঢাকা। নতুন প্রদেশের রাজধানী হয় ঢাকা এবং অন্যদিকে বাংলার অবশিষ্ট অংশের সঙ্গে বিহার এবং উড়িষ্যার সমন্বয়ে পশ্চিমবঙ্গ নামে অপর একটি প্রদেশ গঠন করা হয়। অর্থাৎ আমাদের যে বাংলা প্রেসিডেন্সি ছিল সেটাকে 2 ভাগে বিভক্ত করা হয়। একটা ভাগ কি থাকে, পূর্ববঙ্গ এবং আসাম, আরেকটাতে কি থাকে, পশ্চিমবঙ্গ, বিহার এবং উড়িষ্যা। সহজভাবে মনে রাখবে যে 1905 সালের 16ই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর করা হয়। অর্থাৎ 1905 সালের 16ই অক্টোবর কি বঙ্গভঙ্গ কার্যকর হয়। এরপরে আসো যে হচ্ছে 1911 সালের 12ই ডিসেম্বর 12ই ডিসেম্বর কি বঙ্গভঙ্গ রদ করা হয়। বঙ্গভঙ্গ রদের কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য কারণ আমরা কি কি দেখি, সেটা হচ্ছে যে এখানে আসলে একটা তাদের রাজনৈতিক উদ্দেশ্য ছিল। অর্থাৎ আমরা যে ব্রিটিশদের যে আমরা একটা রুল জানি যে ডিভাইড অ্যান্ড রুল বা ভাগ করো শাসন করো নীতি, এটা কিন্তু তাদের মধ্যে বিদ্যমান ছিল। যদিও এটার উদ্দেশ্য তারা ভালো দেখাচ্ছিল যে হচ্ছে আমাদের যে অবহেলিত পূর্ববঙ্গ ছিল, আমাদের পূর্ববঙ্গে ভালো কোনো স্কুল কলেজ ছিল না, ভালো কোনো প্রতিষ্ঠান ছিল না, কোনো কিছু ছিল না, সেখানে
তারা কিন্তু এই জিনিসটাকে একটা ভালো ইনিশিয়েটিভ হিসেবে দেখালো। এটা কিন্তু আমাদের এই হিন্দু মুসলমানকে কিন্তু ভাগ করে ফেলে, অর্থাৎ হিন্দুরা কি বঙ্গভঙ্গের বিরোধিতা করে এবং মুসলিমরা কি বঙ্গভঙ্গের পক্ষে কথা বলে। তো দেখো যে তাদের প্রশাসনিক সুবিধার জন্য অর্থাৎ শাসন কার্যে তাদের সুবিধা হবে, এইটাও কিন্তু একটা কারণ ছিল তারা এই বঙ্গভঙ্গটা ঘটায়। কিন্তু দেখো এটা কিন্তু আলটিমেটলি হিন্দু মুসলিমদেরকে ডিভাইড করে ফেলে। তো তোমরা যদি বঙ্গভঙ্গের ফলাফল যদি তোমরা দেখো, বঙ্গভঙ্গের ফলাফলে তোমরা এই জিনিসগুলো পাবে। তারপরে তোমরা আসো স্যার সৈয়দ আহমদ খান এবং আলিগড় আন্দোলনে। তো দেখো যে হচ্ছে স্যার সৈয়দ আহমদ খান তিনি হচ্ছে তিনি কিন্তু ছিলেন একজন কি প্রোগ্রেসিভ মুসলমান তিনি কি মুসলিম সমাজের কুসংস্কার দূরীকরণে তিনি ভূমিকা রাখেন এবং তিনি কি করেন, তার যে হচ্ছে তিনি মুসলিম সমাজের কুসংস্কার দূরীকরণে তিনি ভূমিকা রাখেন নাম্বার 1, এবং তিনি তার কিছু সংস্কারমূলক তিনি কার্যক্রম হাতে নেন। তার প্রথম সংস্কার ছিল কি বিজ্ঞান সমিতি গঠন, অর্থাৎ দেখো যে হচ্ছে তিনি কি তারপরে তিনি তাহাজিবুল আখলাক নামে একটি পত্রিকা প্রকাশের মাধ্যমে মুসলিম সমাজের কুসংস্কার দূরীকরণেও তিনি কি ভূমিকা রাখেন। 1875 সালে কি আলিগড়ে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল স্কুল প্রতিষ্ঠা করেন, যেটা পরবর্তীতে কলেজে উন্নত হয়, এবং তিনি কি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের অভিজাতদের নিয়ে কি তিনি ইউনাইটেড ইন্ডিয়ান পেট্রিয়টিক অ্যাসোসিয়েশন গঠন করেন। তো দেখো যে তার এই যে সংস্কারমূলক কাজ আর এই যে ইংরেজদের সাথে যে তখন মুসলমানদের একটা বৈরিতা সম্পর্ক চলছিল, সেটাকে তিনি কি উন্নত করার জন্য অবদান রাখেন। তো দেখো যে হচ্ছে এই সাংস্কৃতিক সকল ক্ষেত্রে প্রগতিশীল ভাবধারা প্রসারের জন্য যে আন্দোলনের সূচনা করেন তাই ইতিহাসে আলিগড় আন্দোলন নামে পরিচিত। ঠিক আছে, তো দেখো যে হচ্ছে স্যার সৈয়দ আহমদ খান এই যে সংস্কারমূলক কার্যক্রমগুলো তিনি হাতে নিয়েছিলেন, তিনি যে ইংরেজদের সাথে আমাদের যে সম্পর্ক ছিল সেটাকে তিনি উন্নত করার জন্য অবদান রেখেছিলেন, এটাই কিন্তু ইতিহাসে আলিগড় আন্দোলন নামে পরিচিত। তো দেখো যে হচ্ছে তোমাদেরকে যদি বলা হয় যে হচ্ছে স্যার সৈয়দ আহমদ খান সম্পর্কে বলো বা স্যার সৈয়দ আহমদ খানের ভূমিকাগুলো সম্পর্কে বলো, এটা কিন্তু তোমরা উল্লেখ অবশ্যই করবে। তারপরে আসো যে ভারতীয় জাতীয় কংগ্রেস। তো দেখো যে হচ্ছে ভারতীয়রা কিন্তু অনেক দিন থেকেই তারা রাজনৈতিকভাবে অ্যাক্টিভ হইতে চাচ্ছিল এবং তারা কি একটা রাজনৈতিক সংগঠন চাচ্ছিল যেটার মাধ্যমে তারা রাজনৈতিকভাবে বিকশিত হবে। তো এই ভারতীয় জাতীয় কংগ্রেস কি তাদের আশা প্রত্যাশা পূরণ করে, অর্থাৎ দেখো বাঙালি নেতা সুরেন্দ্রনাথ ব্যানার্জি 1876 সালে কি কলকাতায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ভারতীয় সিভিল সার্ভিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা অ্যালান অক্টাভিয়ান হিউম এবং লর্ড ডাফরিনের সহযোগিতায় 1885 সালের 28 ডিসেম্বর বম্বে শহরে ভারতীয় জাতীয় কংগ্রেস আত্মপ্রকাশ করে। অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেস কবে আত্মপ্রকাশ করে? 1885 সালে কিন্তু তারা আত্মপ্রকাশ করে। কবে আত্মপ্রকাশ করে? 28 ডিসেম্বর। আমরা যখন মুসলিম লীগটা পড়ব তখন আমরা এই দুইটা ডেট কিন্তু রিলেট করে পড়ব। কারণ কি দেখো যে অনেক সময় তোমরা কিন্তু ডেটটা ভুল করো, অনেক সময় কিন্তু ডেটটা দেওয়ার প্রয়োজন পড়ে। তোমরা যখন গ লিখবা ঘ লিখবা তখন কিন্তু তোমাদের ডেটটা দেওয়ার প্রয়োজন পড়বে, এই কারণে ডেটটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো অ্যালান অক্টাভিয়ান হিউমের নেতৃত্বে কিন্তু এই জাতীয় কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস এটা কিন্তু গঠিত হয় এবং ব্যারিস্টার উমেশ চন্দ্র ব্যানার্জি কি কংগ্রেসের অধিবেশনে প্রথম সভাপতি হিসেবে কি তিনি নির্বাচিত হন। আচ্ছা ঠিক আছে, তারপরে আসো যে মুসলিম লীগ দেখো যে হচ্ছে হিন্দু সম্প্রদায় কংগ্রেসের বঙ্গভঙ্গ বিরোধী সর্বাত্মক আন্দোলন এই অঞ্চলের মুসলমানের নেতৃবৃন্দকে কি ক্ষুব্ধ করে তোলে। এর ফলে নবাব সলিমুল্লাহ এবং নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী জাতীয় কংগ্রেসের বিপরীতে মুসলমানদের একটি রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা অনুভব করেন। অর্থাৎ দেখো যে হচ্ছে সেদিকে যখন ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয়ে গেল তখন কিন্তু কি মুসলমানরাও কি নিজেদেরকে রাজনৈতিকভাবে বিকশিত করার কিন্তু একটা কি প্রয়োজনীয়তা বা একটা ক্ষুধা তারা লাভ করলো। সেখান থেকে কি 1906 সালে 30 ডিসেম্বর। এখন তুমি দেখো যে কংগ্রেস কত সালে গঠিত হয়েছিল? 1885 সালের
28 ডিসেম্বর এবং 1906 সালের 30 ডিসেম্বর কি ভারতের বিভিন্ন স্থান থেকে আগত মুসলিম প্রতিনিধিগণ কি মুসলিম লীগ, অল ইন্ডিয়া মুসলিম লীগ নামে মুসলমানদের জন্য একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। অর্থাৎ তোমাকে যদি কখনো জিজ্ঞাসা করা হয় যে হচ্ছে মুসলিম লীগের পুরো নামটা লেখো, অল ইন্ডিয়া মুসলিম লীগ তোমরা সেখানে দিতে পারো বা উল্লেখ করতে পারো। তো তারপরে আসো যে হচ্ছে লখনৌ চুক্তি। এখন লখনৌ চুক্তিটা কি খুব সহজে বুঝো, সেটা হচ্ছে যে এই হিন্দু মুসলমানদের যে হচ্ছে বৈরিতা সম্পর্ক ছিল, এই বৈরিতা সম্পর্ক থেকে কি তাদের একটা সময় এক জায়গায় আসার প্রয়োজন পড়ে। তো দেখো সেখান থেকে 1916 সালের ডিসেম্বর মাসে কংগ্রেস এবং মুসলিম লীগ এই দুই বড় দল তারা কি করে এদের বার্ষিক সম্মেলন লখনৌ শহরে আয়োজন করার সিদ্ধান্ত নেয়। এই সময় উভয় সম্প্রদায় ভারতের শাসনতান্ত্রিক সংস্কারের নীতির প্রশ্নে একটা সমঝোতায় আসে। অর্থাৎ লখনৌ চুক্তি কেন গুরুত্বপূর্ণ? কারণ এই চুক্তির মাধ্যমে কি হিন্দু এবং মুসলমান দুইটি সম্প্রদায়, ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ একটি সমঝোতায় আসে। এই কারণে এটি গুরুত্বপূর্ণ, যা লখনৌ চুক্তি নামে পরিচিত। আশা করি তোমরা বুঝেছ। তারপরে আসো খিলাফত ও অসহযোগ আন্দোলন। সো দেখো যে খিলাফত আন্দোলনটা কি ছিল, সেটা হচ্ছে কি তুরস্কের খলিফাকে কিন্তু তৎকালীন মুসলিম বিশ্বের প্রতীক মনে করা হতো। অর্থাৎ তুরস্কের খলিফা কিন্তু তৎকালীন বিশ্বের যে মুসলমানগণ ছিল তাদের মধ্যে কিন্তু তিনি প্রভাব বিস্তার করেছিলেন। তো দেখো যে খিলাফত আন্দোলনটা বেসিক্যালি কি, যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়, প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার পরে ব্রিটিশরা কিন্তু ভারত থেকে কিন্তু তারা সেনাবাহিনী সংগ্রহ করার চেষ্টা করে। তো ভারতীয়রা তখন বলে যে ঠিক আছে আমরা যুদ্ধে অংশগ্রহণ করছি কিন্তু তুরস্কের কোনো ক্ষতি করা যাবে না। তবে ব্রিটিশরা কিন্তু সেই কথাটা রাখেনি, তারা কিন্তু সে কথাটা তারা রাখতে পারেনি। অর্থাৎ যখন প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হয় তখন কিন্তু কি তুরস্কের খেলাফতটা চলে যায়। এখান থেকে কিন্তু দেখো যে তখন ভারতীয়দের মনে বা ভারতীয় মুসলমানদের মনে বিশেষ করে যে হচ্ছে আঘাতের সঞ্চার হয়, সেখান থেকে যে আন্দোলনটার সূচনা হয় সেটাই কি খেলাফত আন্দোলন। তো খেলাফত আন্দোলনের পাশাপাশি কি আরেকটা আন্দোলন খুব পপুলার হয়, সেটা কি অসহযোগ আন্দোলন। দেখো যে তুরস্কের খলিফার মর্যাদা রক্ষার লক্ষ্যে ভারতীয় মুসলমানগণ এক আন্দোলন গড়ে তোলেন, ইতিহাসে যা খেলাফত আন্দোলন নামে পরিচিত। খেলাফত আন্দোলনের নেতৃত্বে কারা ছিলেন? মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ নেতাদের নেতৃত্বে এই আন্দোলন কি পরিচালিত হয়। তারপরে দেখো এদিকে মহাত্মা গান্ধীর নেতৃত্বে আরেকটি আন্দোলন গড়ে ওঠে। 1919 সালের মার্চ মাসে ব্রিটিশ সরকার চরমপন্থী বিপ্লবী আন্দোলন দমন করার উদ্দেশ্যে একটি কি রাওলাট আইন পাশ করে এবং বিনা বিচারে শত শত লোককে কারাবন্দী করে। উক্ত আইনের বিরুদ্ধে গান্ধীজির সত্যাগ্রহ এবং প্রতিবাদ আন্দোলনের পটভূমিতে সংগঠিত হয় 1919 সালের 13ই এপ্রিল জালিনওয়ালাবাগের হত্যাকাণ্ড। ঠিক আছে, অর্থাৎ এই যে জালিনওয়ালাবাগের যে হত্যাকাণ্ড, এইটার পরবর্তীতে কিন্তু কি অসহযোগ আন্দোলনে সূত্রপাত হয়। অর্থাৎ নিরস্ত্র জনতার ওপর গুলি চালিয়ে কয়েকশো লোককে হত্যা করা হয়। এটাতে ইংরেজ বিরোধী মনোভাব চাঙ্গা হয়ে ওঠে এবং খিলাফত আন্দোলন এবং অসহযোগ আন্দোলন কি একটা অ্যালাইনমেন্টে চলে আসে। তারপরে আসো সেটা হচ্ছে কি 1920 সালের 10 আগস্ট সেভার্স চুক্তির পর মুসলমানগণ 31 আগস্ট খেলাফত দিবস পালন করেন। অর্থাৎ খেলাফত দিবস যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে খেলাফত দিবস কবে, তুমি বলবা 31 আগস্ট। নাগপুরে খেলাফত কমিটি এবং মুসলিম লীগ অসহযোগ আন্দোলনের বিস্তারিত কর্মসূচি অনুমোদন করে এবং উভয় সংগঠন স্বাধীনতাকে তাদের চূড়ান্ত লক্ষ্য বলে ঘোষণা করে। ফলে খেলাফত ও অসহযোগ আন্দোলন একটা হিন্দু মুসলমানদের যৌথ আন্দোলনে কি পরিণত হয়। তারপরে আসো যে হচ্ছে 1929 সালে মুসলিম লীগের পক্ষ থেকে 14 দফা প্রস্তাব উত্থাপন করেন কে? মোহাম্মদ আলী জিন্নাহ। অর্থাৎ মোহাম্মদ আলী জিন্নাহ 14 দফা কবে উত্থাপন করেন? 1929 সালে। 1933 সালে কি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী তিনি কী করেন? উত্তর পশ্চিমাঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকাগুলোর জন্য পাকিস্তান নাম উদ্ভাবন করেন। অর্থাৎ পাকিস্তান নামটা কিন্তু তার থেকে কিন্তু আসে। তারপর দেখো 1939 সালে জিন্নাহ তার বিতর্কিত এবং বহুল আলোচিত দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেন। দ্বিজাতি তত্ত্বটা কী ছিল? অর্থাৎ এই যে মুসলিম এবং যে হিন্দু এই দুই জাতির ভিত্তিতে কিন্তু রাষ্ট্র ভাগ, এটা কিন্তু তিনি
এই জিন্নাই কিন্তু এটা সবার আগে তিনি কি সামনে আনেন। তারপর দেখো যে লাহোর প্রস্তাব। লাহোর প্রস্তাবটা কি এখানে একটু জানতে হবে। 1940 সালের 23 মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে বাংলার নেতা এবং প্রধানমন্ত্রী শেরেবাংলা কে ফজলুল হক তার বিখ্যাত লাহোর প্রস্তাব উত্থাপন করেন। এতে বলা হয় কোনো শাসনতান্ত্রিক পরিকল্পনা এদেশে কার্যকর বা মুসলমানদের কাছে গ্রহণযোগ্য হবে না যদি না এটি নিম্নবর্তিত মূলনীতির উপরে প্রতিষ্ঠিত না হয়। মূলনীতিগুলো কি তোমাকে খুব সহজে বলি, সেটা হচ্ছে যে ভৌগোলিক দিক থেকে সংলগ্ন এলাকাগুলোকে প্রয়োজনীয় রদবদলের মাধ্যমে পৃথক অঞ্চল হিসেবে চিহ্নিত করতে হবে এবং ভারতের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলে এ ধরনের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাসমূহে স্বাধীন রাষ্ট্র গঠনের ব্যবস্থা করতে হবে। এখানে কিন্তু জিন্না একটা পরে একটা ট্রিক্স খাটায়, সেটা হচ্ছে যে শেরেবাংলা যে প্রস্তাবটা লিখেছিলেন সেখানে কিন্তু তিনি কি স্টেটস উল্লেখ করেছিলেন, অর্থাৎ আমাদের এই যে আমাদের যে পূর্ব বাংলা ছিল তৎকালীন যে পূর্ব বাংলা সেটাকে কি তিনি কিন্তু আলাদাভাবে রেকগনাইজ করেছিলেন। বাট এটা কি জিন্না যখন তাকে যখন সাংবাদিকরা যখন জিজ্ঞেস করে যে এখানে স্টেটস কেন, তখন কিন্তু তিনি এই এসটা কিন্তু তিনি বলেন যে হচ্ছে এটা একটা টাইপিং মিস্টেক বা এটা হচ্ছে এটা ভুল ছিল, স্টেটস না স্টেট। ঠিক আছে, অর্থাৎ তিনি কি জিন্না কি শুধুমাত্র পাকিস্তানটাই চেয়েছিলেন। ঠিক আছে, কিন্তু তিনি এখানে যে আমরা বাঙালিরা যে একটা আলাদা জাতি বা আমরা যে বাংলাদেশিরা যে আমাদের মধ্যে যে একটা জাতীয়তাবাদ রয়েছে সেটাকে কিন্তু তিনি রেকগনাইজ করেন নাই। বাট কে রেকগনাইজ করেছিল? ফজলুল হক রেকগনাইজ করেছিল। সো এই জিনিসটা তোমরা মাথায় রাখবা। তো এইটাই ছিল মূলত লাহোর প্রস্তাব। তারপরে আসো মন্ত্রী মিশন পরিকল্পনা গঠিত হয় হচ্ছে 1946 সালে, যেটা অবভিয়াসলি ফেইল হয়। এরপরে দেখো 1947 সালে ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে কি ভারত এবং পাকিস্তান নামে দুইটি রাষ্ট্রের জন্ম হয়। ভারত এবং পাকিস্তান যথাক্রমে 14 এবং 15 আগস্ট কি স্বাধীন হয়। তো দেখো যে হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন ছিল ভারতের গভর্নর জেনারেল, অর্থাৎ ভারতের শেষ গভর্নর জেনারেল যাকে আমরা বলি সেটা কি ছিল? লর্ড মাউন্টব্যাটেন। ভারত স্বাধীন হয় মাউন্টব্যাটেনের সুপারিশ অনুসারে। তো দেখো যে এটাই ছিল আসলে পুরো অধ্যায়ের ওভারভিউ, বা আমি যদি তোমাদেরকে পুরো অধ্যায়টা বলি সেটাই ছিল আর কি এই পুরো অধ্যায়ের যে বিষয়গুলো। তো এখানে বেশ কিছু দেখো যে জ্ঞানমূলক প্রশ্ন আমি তোমাদের জন্য এনেছি, সেটা হচ্ছে কি যে কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট রহিত করেন। তাহলে দেখো একটা জিনিস তোমাদেরকে শুরুতেই বলেছিলাম যে লর্ড লিটন কিন্তু ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা তিনি পাশ করেন এবং এটা রহিত করেন হচ্ছে লর্ড রিপন। ঠিক আছে, লর্ড রিপন রহিত করেন। তারপরে দেখো কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ প্রস্তাব করেন? অবভিয়াসলি লর্ড কার্জন। আলিগড় আন্দোলনের নেতা কে ছিলেন? স্যার সৈয়দ আহমদ খান ছিলেন। কে লাহোর প্রস্তাব উত্থাপন করেন? সেই বাংলায় কে ফজলুল হক। তারপরে হচ্ছে বিজ্ঞান সমিতি নামক সংস্থা কে তৈরি করেন? স্যার সৈয়দ আহমদ খান। তোমাদেরকে বলেছিলাম যে আলিগড় আন্দোলন এবং স্যার সৈয়দ আহমদ খানের যে ম্যাটারটা এটা কিন্তু তোমার হচ্ছে কোয়েশ্চিন অনেক সময় চলে আসতে পারে। ঠিক আছে, সো আলিগড় আন্দোলন বেসিক্যালি কী ছিল? সেটা কী ছিল যে হচ্ছে স্যার সৈয়দ আহমদ খানের কি এক ধরনের এটা তুমি বলতে পারো যে তুমি এটাকে সাংস্কৃতিক বলতে পারো, তুমি এটাকে এরকম বলতে পারো যে হচ্ছে তৎকালীন মুসলমান সমাজের যে কুসংস্কার দূরীকরণ বা তৎকালীন মুসলমান সমাজের যে হচ্ছে ইংরেজদের সাথে যে সম্পর্কের বৈরিতা বা হিন্দুদের সাথে যে সম্পর্কের বৈরিতা সেটাকে একটু কমায় আনার যে আন্দোলন, এটাকেই আমরা কি আলিগড় আন্দোলন বলি। তো দেখো যে হচ্ছে কত সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? কত সালে স্বাক্ষরিত হয় লখনৌ চুক্তি? 1916 সালে। তারপর দেখো মুসলিম লীগ কত সালে গঠিত হয়? 1906 সালের 30 ডিসেম্বর। এবং ভারতীয় জাতীয় কংগ্রেস কবে গঠিত হয়? 1885 সালের 28 ডিসেম্বর। ঠিক আছে, দুটা ডেট খুব ভালো করে তোমরা মাথায় গেঁথে নাও। তারপরে আসো অনুধাবনমূলক প্রশ্ন। এখান থেকে কি কি আসতে পারে আমরা যদি একটু দেখি। মুসলিম লীগ গঠনের উদ্দেশ্য ব্যাখ্যা করো। অবভিয়াসলি উদ্দেশ্য কি কি হইতে পারে ভাইয়া? উদ্দেশ্য হইতে পারে যে হচ্ছে মুসলমানদেরকে রাজনৈতিকভাবে সচেতন করে তোলা, ভারতীয় জাতীয় কংগ্রেসের বিপরীতে একটি শক্তিশালী রাজনৈতিক দল তৈরি করা, এগুলোকে তুমি প্রাইমারি উদ্দেশ্য হিসেবে বলতে পারো। লখনৌ চুক্তি কী উদ্দেশ্যে স্বাক্ষরিত হয় এটা তুমি বলতে পারো যে হচ্ছে হিন্দু মুসলমানদের যে হচ্ছে সম্পর্ক উন্নয়ন বা সমঝোতার ক্ষেত্রে যে
চুক্তিটা স্বাক্ষরিত হয়, সেটা কি? লখনৌ চুক্তি। অসহযোগ আন্দোলনের ব্যর্থতার কারণ লেখো, ঠিক আছে? অসহযোগ আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল সেটা তুমি লিখবা। লাহোর প্রস্তাব কি, এটাও তুমি জানো, তুমি এটা লিখতে পারবা। খিলাফত আন্দোলন কি, অর্থাৎ খিলাফত আন্দোলন কি, অর্থাৎ যে হচ্ছে এই যে তুরস্কের যে খলিফার যে হচ্ছে তৎকালীন যে তুরস্কের খলিফার মর্যাদা রক্ষার যে আন্দোলন, সেটা কি হচ্ছে আমরা কি বলতেছি খেলাফত আন্দোলন। খেলাফত আন্দোলনের সাথে অসহযোগ আন্দোলনের সংযোগটা কোথায়, এটাও তুমি এখানে হালকা উল্লেখ করতে পারো। লর্ড রিপনকে কেন রিপন দ্য গুড বলা হয়? লর্ড রিপন যেই সংস্কারমূলক কার্যক্রমগুলো হাতে নিয়েছিল, যেমন ধরো যে তোমার ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটা রহিত করা, ফ্যাক্টরি আইন চালু করা, বা তোমার হচ্ছে ধরো তুমি স্যার উইলিয়াম হান্টারের নেতৃত্বে হান্টার কমিশন গঠন করা, এগুলো কিন্তু লর্ড রিপনের উল্লেখযোগ্য সংস্কার ছিল। তারপরে দেখো যে ইলবার্ট বিল বলতে কি বুঝো, অর্থাৎ ইলবার্ট বিল বলতে আমরা এটাই বুঝি যে ইংরেজ বিচারকরা আগে কি ইংরেজ অপরাধীদের বিচার করত, বাঙালি বিচারকরা সেটা বিচার করতে পারতো না। বাট লর্ড রিপন আসার পরে তিনি কি করলেন, তিনি যে ইংরেজ অপরাধীদের যে বিচার সেটা কি তিনি বাঙালিদেরকে করার সুযোগ দিলেন, এটাই হচ্ছে ইলবার্ট বিল, ঠিক আছে? বা এটাকে আমরা বলতে পারি ইলবার্ট বিলের যে সংস্কারটা, যেটা কি লর্ড রিপন করে। তো আসো আমরা এখানে কিছু এমসিকিউ দেখি। সেটা হচ্ছে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অবশেষে কী ধরনের পথ অবলম্বন করেছিল? সন্ত্রাসবাদের পথ অবলম্বন করেছিল। তারপরে দেখো যে গান্ধীজির অসহযোগ আন্দোলনের মূল আদর্শ কোনটি ছিল? অহিংসা ছিল। অর্থাৎ গান্ধীজি কিন্তু কি অহিংসায় বা কোনো সহিংসতায় তিনি কি বিশ্বাসী ছিলেন না। তারপরে দেখো যে হচ্ছে মহারানী ভিক্টোরিয়া কত খ্রিস্টাব্দে রাজকীয় ঘোষণাপত্র প্রদান করেন? অবভিয়াসলি 1858 সালে কি ভারত শাসন আইন প্রণয়নের মাধ্যমে কি মহারানী ভিক্টোরিয়া তিনি কি এই ভারতবর্ষের শাসনটাকে তিনি নিজের হাতে কি তিনি তুলে নেন। তারপরে দেখো যে হচ্ছে বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট কি? স্থানীয় স্বায়ত্তশাসনমূলক আইন, রাজস্ব সংস্কারমূলক আইন, কিংবা শিক্ষা সংক্রান্ত আইন, কিংবা হচ্ছে সাম্রাজ্য বিস্তারের নীতি। তো দেখো যে হচ্ছে বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট কি? আমি তোমাদেরকে ফার্স্টেই বলছিলাম যে হচ্ছে এটা একটা পৌরসভা নির্বাচন। সো এটা কি স্থানীয় স্বায়ত্তশাসনমূলক আইনটাই তোমরা এখানে উল্লেখ করতে পারো। এটা কে করে? এটা হচ্ছে লর্ড রিপন প্রণয়ন করে। এটাও কিন্তু রিপনের একটা উল্লেখযোগ্য সংস্কার। কে ইলবার্ট বিল প্রণয়ন করে? লর্ড রিপন। ঐতিহাসিক কীর্তিসমূহ সংরক্ষণ এবং গবেষণার জন্য লর্ড কার্জন কোনটি প্রতিষ্ঠা করেন? প্রত্নতত্ত্ব অধিদপ্তর প্রতিষ্ঠা করেন। এটা খুবই কমন একটা জিনিস। সেটা হচ্ছে যে তুমি যদি এইটা ইনকেস তুমি যদি এইটার অ্যান্সার যদি তুমি নাও জানো, ইনকেস যদি তুমি এটার অ্যান্সার নাও জানো, তখন কি তুমি প্রত্নতত্ত্ব অধিদপ্তরটাও অ্যাটলিস্ট তুমি দাগায় আসতে পারবা। তারপরে দেখো বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড কার্জন অবভিয়াসলি। আলিগড় আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন? স্যার সৈয়দ আহমদ খান। আলিগড় আন্দোলনটা তোমাদেরকে বারবার বলছি কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। আলিগড় আন্দোলনটা কি? আলিগড় আন্দোলনটা হচ্ছে স্যার সৈয়দ আহমদ খানের এমন একটা আন্দোলন যেটার মাধ্যমে কি তিনি মুসলমানদেরকে একটা প্রোগ্রেসিভ ওয়েতে পরিচালিত করার চেষ্টা করেন। তিনি তার যে মুসলমানদের যে হচ্ছে মধ্যে যে কুসংস্কার দূরীকরণ, সেই দূরীকরণের আন্দোলনটাকেই তিনি কি আলিগড় আন্দোলন হিসেবে তিনি প্রতিষ্ঠা করেন। তো দেখো যে হচ্ছে কোন সম্প্রদায় বঙ্গভঙ্গকে সহজভাবে মেনে নিতে পারেনি? অবভিয়াসলি হিন্দু সম্প্রদায়। মুসলিম সম্প্রদায় কিন্তু বঙ্গভঙ্গকে ভালোভাবেই নিয়েছিল। তারপরে দেখো মুসলিম লীগের উদ্দেশ্য কি? মুসলিম লীগের উদ্দেশ্য হলো ব্রিটিশদের বিরোধিতা করা, ব্রিটিশদের প্রতি আনুগত্যের মনোভাব পোষণ করা, মুসলমানদের স্বার্থ সংরক্ষণ করা। নিচের কোনটি সঠিক? এখানে কিন্তু খুব সেন্সিটিভ একটা কোয়েশ্চেন, এটা খুব বুঝে শুনে অ্যান্সার দিতে হবে। সেটা হচ্ছে যে মুসলিম লীগের প্রাইমারি উদ্দেশ্য কিন্তু ব্রিটিশদের বিরোধিতা করা ছিল না। একটা জিনিস ফার্স্টে খেয়াল করো, ওদের প্রাইমারি উদ্দেশ্য কিন্তু ব্রিটিশদের বিরোধিতা করা ছিল না। কারণ কি, যখন 1905 সালে আমার বঙ্গভঙ্গটা হয়ে গেল, 1905 সালে বঙ্গভঙ্গ হওয়ার পর কি 1905 সালে বঙ্গভঙ্গ হওয়ার পর কি হলো? দেখো 1905 সালে যখন বঙ্গভঙ্গটা হলো তখন কি যে হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস যারা ছিল, অর্থাৎ যে হিন্দুদের সেন্ট্রিক যে রাজনৈতিক দলটা ছিল, তারা কি এটার বিরোধিতা করা শুরু করে। তখন কি মুসলিম লীগ গঠন করার প্রয়োজনীয়তা অনুভব করে। এবং তখন মুসলিমরা কি কাদের ডিসিশনটাকে তারা বেশি সমর্থন জানাবে? অবভিয়াসলি ইংরেজদের ডিসিশনকে। তো তাদের প্রাইমারি যে উদ্দেশ্য ছিল সেটা কিন্তু ইংরেজদের বিরোধিতা করা ছিল না। সেটা কি ছিল? ব্রিটিশদের প্রতি আনুগত্যের মনোভাব পোষণ করা এবং মুসলমানদের স্বার্থ সংরক্ষণ করা। অর্থাৎ যে 1905 সালে যে বঙ্গভঙ্গটা হয়েছে সেটাকে সমর্থন করা। তো দেখো যে হচ্ছে এটার অ্যান্সার কিন্তু 2 আর 3ই হবে। তারপরে আসো
ভারতীয় স্বাধীনতা আইনের ফলাফল কী ছিল? ভারত বিভক্তি, ইংরেজ শাসনের অবসান এবং মুসলিম শাসনের পুনর্জাগরণ। তো তুমি দেখো যে হচ্ছে ভারত বিভক্তি এই পয়েন্টটা যায়, ইংরেজ শাসনের অবসান এই পয়েন্টটাও যায়, কিন্তু মুসলিম শাসনের পুনর্জাগরণ এই পয়েন্টটা খুব একটা এইটার সাথে রিলেটেড না। তো এটার উত্তর তুমি 1 ও 2 দিতে পারো। তারপরে আসো, ভারতের ব্রিটিশ শাসকদের মধ্যে উদারপন্থী কে ছিলেন? লর্ড বেন্টিং, ডালহৌসি, লর্ড রিপন। ঠিক আছে, তা আমি দেখো যে এখানে তোমাদেরকে ফার্স্টেই বলেছিলাম যে হচ্ছে এখানে মেইনলি লর্ড রিপন এবং লর্ড কার্জন সম্পর্কে পড়তে হলো তোমাকে কিন্তু অন্যান্যদের সম্পর্কে একটু তোমাকে জানতে হবে। বেসিক্যালি লর্ড ডালহৌসি এবং লর্ড বেন্টিং এবং হচ্ছে লর্ড রিপন, এনারা কি একটু ইংরেজদের ভারতীয়দের প্রতি কিন্তু একটু সফট কর্নার ছিলেন। তারপরে আসো যে যমুনা গার্মেন্টসের মালিক ও তার কর্মীদের একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা দেখি। যমুনা গার্মেন্টসের মালিক তার কর্মীদের খাবারে নিষিদ্ধ জিনিস মিশ্রিত করেন। এ সংবাদে ক্ষিপ্ত হয়ে 2 প্রধান গোষ্ঠীর কর্মচারীরা কারখানা ভাঙচুর করে। অর্থাৎ তুমি একটা জিনিস দেখো যে হচ্ছে উদ্দীপকের ঘটনার সাথে পাঠ্য বইয়ের নিচের কোন বিদ্রোহের মিল রয়েছে? সিপাহী বিদ্রোহ। অর্থাৎ তোমাদেরকে একটু রিক্যাপ দিই, ঠিক আছে? সিপাহী বিদ্রোহ আসলে কি হয়েছিল দেখো। 1857 সালে ভারতীয় সেনাবাহিনী কিন্তু এনফিল্ড নামে, ঠিক আছে, এনফিল্ড নামে কি একটা রাইফেল ব্যবহার করত, এনফিল্ড রাইফেল। ঠিক আছে, এনফিল্ড নামে তারা একটা রাইফেল ব্যবহার করতো। তো এই রাইফেলের একটা বৈশিষ্ট্য কী ছিল যে হচ্ছে এটাকে যখন রিলোড করা হয়, রিলোড করার সময় কিন্তু এই বুলেটটা কিন্তু মানে হচ্ছে রিলোড করার সময় বুলেটটাকে মুখে নিতে হতো। তো এমন একটা গুজব কিন্তু তখন ছড়ায় পড়ে যে সেই হিন্দু এবং মুসলমান দুইজনদেরকে ট্রিগার করার জন্য, মানে 2 জাতিকে ট্রিগার করার জন্য এরকম একটা গুজব ছড়ায় পড়ে সেনাবাহিনীর মধ্যে যে কি ওই বুলেটের যে খোলস সেখানে কি শূকরের চর্বি এবং হচ্ছে গরুর চর্বি মেশানো আছে। তো শূকর ধরো যে মুসলমানদের জন্য যেহেতু এটা প্রোহাইবিটেড এবং হিন্দুদের জন্য যেহেতু গরু প্রোহাইবিটেড, তো তারা কি ওই গুজবটার মাধ্যমে কি তারা ক্ষিপ্ত হয়ে যায় এবং তাদের দীর্ঘদিন ধরে যে ইংরেজদের মধ্যে যে জমে থাকা একটা ক্ষোভ সেটাও কিন্তু সেই ক্ষিপ্ততার সাথেই বিস্ফোরিত হয়। তো এই কারণে কিন্তু দেখো যে সিপাহী বিদ্রোহ কিন্তু সংগঠিত হয়। এটা কিন্তু এই উদ্দীপকটা কিন্তু সেই সিপাহী বিদ্রোহকেই ইন্ডিকেট করছে। তো দেখো যে হচ্ছে এটাকে আমরা সিপাহী বিদ্রোহ বলতে পারবো। তারপরে আসো পরের কোশ্চেনে আসো যে উক্ত বিদ্রোহ কত সালে সংগঠিত হয়? 1857 সালে সংগঠিত হয় এবং 1858 সালে কি সিপাহী বিদ্রোহের পর যখন দেখা গেল যে কোম্পানি শাসনে আর ভারত শাসন করা পসিবল হচ্ছে না, তখন কি ব্রিটিশ রানী শাসনভার কি তিনি নিজের কাঁধে তুলে নিলেন। তো এবার দেখো যে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 15 এবং 16 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো দেখো যে হচ্ছে পৌরসভার নবনির্মিত সদস্যবৃন্দ শপথ গ্রহণ অনুষ্ঠানে জানতে পারেন যে একটি আইনের দ্বারা ভারতীয় উপমহাদেশের জনগণ পৌরসভা পরিচালনার দায়িত্ব পাবে। তো এখন দেখো এটা কিন্তু ডিরেক্টলি আমাদের যে লর্ড রিপনের বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট ছিল সেটাকেই কিন্তু এখানে ইন্ডিকেট করা হচ্ছে। উদ্দীপকের উল্লিখিত আইনটি উপমহাদেশে কী নামে পরিচিত? বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট। বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট কে প্রণয়ন করেন? লর্ড রিপন। ঠিক আছে, এটা লর্ড রিপনের সংস্কারমূলক কার্যক্রমগুলোর মধ্যে একটি। ভারতীয় জনগণ উক্ত আইন প্রণেতাকে কোন ধরনের শাসক হিসেবে বিবেচনা করেন? অবশ্যই প্রগতিশীল শাসক হিসেবে বিবেচনা করেন, কারণ তিনি যে উদ্যোগগুলো গ্রহণ করেন সেগুলো কিন্তু পরবর্তীতে কাজে লাগে বা ভারতীয়দের কিন্তু সেগুলো উপকারে আসে। খলিফা মামুন মুসলিম জ্ঞান বিজ্ঞানের উন্নতির জন্য বায়তুল হিকমা নামে একটি অনুবাদ বিভাগ প্রতিষ্ঠা করেন। এখন দেখো যে এটা কিন্তু স্যার সৈয়দ আহমদ খানের যে আলীগড় আন্দোলনের একটা অংশ, সেটাই কিন্তু এখানে ইন্ডিকেট করা হচ্ছে। অর্থাৎ তুমি দেখো যে খলিফা মামুন কি এমন একটা মুসলিম জ্ঞান বিজ্ঞানের উন্নতির জন্য তিনি কি একটা সংগঠন প্রতিষ্ঠা করলেন। এটা কিন্তু বিজ্ঞান শিক্ষার জন্য এটা বিশেষভাবে উল্লেখযোগ্য। এবং এটা তুমি দেখো যে হচ্ছে প্রত্যেকটা অপশনে ইংরেজ শিক্ষা, রাজনৈতিক প্রতিদান, ধর্মশিক্ষা, বিজ্ঞান শিক্ষা, এই 4টা অপশনের মধ্যে কিন্তু বিজ্ঞান শিক্ষাটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েটলি যাচ্ছে। এবং এটা কিসের সাথে রিলেটেড বলতো? যে স্যার সৈয়দ আহমদ খান যে বিজ্ঞান সমিতি গঠন করেছিলেন সেটার সাথে কিন্তু রিলেটেড। উদ্দীপকের বাইতুল হিকমার সাথে সাদৃশ্যপূর্ণ কি? বিজ্ঞান সমিতি। ঠিক আছে, তো এই ছোটোখাটো জিনিসগুলো তোমরা মাথায় রাখবা। তারপরে আসো যে দেশের শাসক প্রশাসনিক সুবিধার জন্য দেশকে বিভক্ত করেন, এতে দেশের এক অংশের জনগণ বিরোধিতা করে এবং গুপ্ত হত্যা, দাঙ্গা বর্জন নীতি গ্রহণ করে। উদ্দীপকের ঘটনার সাথে ভারতীয় উপমহাদেশের কোন আন্দোলনের সম্পর্কযুক্ত? স্বদেশী আন্দোলন। অর্থাৎ বঙ্গভঙ্গের পরে যে স্বদেশী আন্দোলনের সূত্রপাত হয় সেটা কি এখানে ইন্ডিকেট করা
হয়েছে। তারপরে আসো যে উদ্দীপকে প্রতিফলিত আন্দোলন ছিল কি, সামাজিক একটি আন্দোলন। তারপরে আসো যে আমরা একটা সৃজনশীল দেখি যে 1939 সালে জার্মানি ও পোল্যান্ডের মধ্যে যুদ্ধ শুরু হয় এবং এবং হচ্ছে যা সমগ্র বিশ্বে ছড়িয়ে ফলে ফলে মুসলিম প্রধান দেশ তুরস্ক জার্মানির পক্ষে যোগ দেয়। অপরদিকে ব্রিটেন জার্মানির বিপক্ষে অবস্থান নেয়, ফলে মুসলমানরা এই যুদ্ধে ব্রিটিশদের পক্ষে অস্ত্র ধারণ করতে অসম্মত হয়। তোমার হচ্ছে ব্রিটিশরা মুসলমানদের এই বলে আশ্বস্ত করে যে যুদ্ধে জয়ী হলে তারা তুরস্কের কোনো ক্ষতি করবে না। বাট আলটিমেটলি কি, তারা তুরস্কের সাথে মানে মুসলমানদের সাথে কি বিশ্বাসঘাতকতা করে এবং তুরস্কের যে খিলাফতটা ছিল সেটা কিন্তু চলে যায়। তো সেখান থেকে কিন্তু দেখো যে খিলাফত আন্দোলনের সূত্রপাত। উদ্দীপকে বর্ণিত ঘটনা ভারতীয় ব্রিটিশ আমলের কোন আন্দোলনের সাথে কথা স্মরণ করিয়ে দেয়? খিলাফত আন্দোলন। উক্ত আন্দোলনের ফলাফল কি হয়েছিল বলে তুমি মনে করো? অর্থাৎ খিলাফত আন্দোলনের ফলে যে হচ্ছে যে খিলাফত আন্দোলনের সাথে যে পরে অসহযোগ আন্দোলন হয়েছিল সেটাকে তুমি এখানে উল্লেখ করে দিবা। তারপরে আসি আমাদের প্রতিবেশী একটি দেশের রাজনৈতিক ইতিহাসের রাজনীতি সচেতন ব্যক্তিবর্গ তাদের অধিকার আদায়ের জন্য বিক্ষিপ্তভাবে কাজ করতে থাকে, কিন্তু এভাবে কাজ করলে বিশৃঙ্খলা বৃদ্ধির সম্ভাবনা থাকে। এরূপ অবস্থায় সরকারকে সহযোগিতা ও নিজেদের অধিকার আদায়ের জন্য তাদের একটি সমন্বিত সংগঠন গড়ে তোলা প্রয়োজন হয়ে পড়ে। এই সময়ে একটি রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। এই সংগঠনটি দেশটির স্বাধীনতা অর্জনের অগ্রণী ভূমিকা পালন করেছিল। উদ্দীপকের সংগঠনটির সাথে তোমার পাঠ্য বইয়ের কোন সংগঠনের সাদৃশ্য রয়েছে? এখানে দেখো যে ভারতীয় জাতীয় কংগ্রেসের কথা কিন্তু এই সৃজনশীলে কিন্তু ইনডিরেক্টলি এই উদ্দীপকে উল্লেখ করা হয়েছে। কারণ দেখো যে হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস ছিল কি তৎকালীন সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক সংগঠন এবং এই রাজনৈতিক সংগঠনে কি পরবর্তীতে ভারতের স্বাধীনতা অর্জনে কি অগ্রণী ভূমিকা পালন করে। তারপরে দেখো দেশটির স্বাধীনতা সংগ্রামে উক্ত সংগঠনটির ভূমিকা বিশ্লেষণ করো। অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেসের যে ভূমিকা ভারতের স্বাধীনতা অর্জনে সেটাই কিন্তু এখানে ব্যাখ্যা করতে বলছে। তারপরে দেখো যে সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, জাতীয়তাবাদ শব্দ তিনটি একই সূত্রে গঠিত। সাম্রাজ্যবাদী শাসকেরা সবসময় নিজেদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে চায় এবং উপনিবেশ সৃষ্টি, সেজন্য তারা কি উপনিবেশ সৃষ্টি করে এবং পরবর্তীতে কি জাতীয়তাবাদের উত্থান ঘটে এবং এই অযাচিত প্রভুদের শাসন কার্যে প্রতিবন্ধকতা সৃষ্টি ও নিজ দেশের বাহিরের পণ্য সামগ্রী বর্জন করতে তারা কি বদ্ধপরিকর হয়। তো এটা দেখো, এটা কিন্তু স্বদেশী আন্দোলনের দিকে ইন্ডিকেট করতেছে। অর্থাৎ দেখো যে আমাদের যে বঙ্গভঙ্গ পরবর্তী যে সিচুয়েশনটা ছিল সেটাকে কিন্তু এখানে পোর্ট্রে করা হচ্ছে। উদ্দীপকে বর্ণিত বিষয়ের সাথে পাঠ্যবইয়ের কোন বিষয়ের মিল খুঁজে পাওয়া যায়? তারপরে প্রশ্নটা কি দেখো, উক্ত বিষয়ের ফলে গণসচেতনতা সৃষ্টি হয়। অর্থাৎ বঙ্গভঙ্গের ফলে কিন্তু এই যে গণসচেতনতা এটা সৃষ্টি হয় এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন কি জোরদার হয়। তারপরে সৃজনশীলে আসো যে ভারতীয় উপমহাদেশে আগমনকারী ব্রিটিশ শাসক বর্গের মধ্যে বেশ কয়েকজন শাসক উন্নয়নমূলক এবং জনহিতকর অনেক কাজ করে ভারতীয়দের মনে স্থান করে নেয় এবং জনৈক শাসক ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, হান্টার কমিশন, মিউনিসিপ্যাল অ্যাক্ট, বেঙ্গল টেনেসি অ্যাক্ট প্রণয়ন করার মধ্যে দিয়ে কি ভারতের মধ্যে স্মরণীয় হয়ে আছেন। তাহলে আমরা কিন্তু অলরেডি বুঝে গেছি যে এটা কি লর্ড রিপনের ব্যাপারেই বলছে। উদ্দীপকে উল্লিখিত শাসক তোমার পাঠ্য বইয়ের কোন শাসককে নির্দেশ করে ব্যাখ্যা করো? অবভিয়াসলি লর্ড রিপনকেই সেটা ব্যাখ্যা করে। আর পাঠ্য বইয়ের উক্ত শাসকের কার্যক্রম সংক্ষেপে বর্ণনা করা। অর্থাৎ লর্ড রিপন এর যে হচ্ছে সংস্কারমূলক কার্যক্রমগুলো ছিল তুমি এখানে উল্লেখ করে দিবা যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট রহিত করা, তারপরে হচ্ছে বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট প্রণয়ন করা, তিনি সেটার মাধ্যমে বাঙালিদেরকে হচ্ছে বাঙালিদেরকে না মানে ভারতীয়দেরকে তিনি হচ্ছে স্বায়ত্ত শাসনের যে অধিকারটা সেটা তিনি রক্ষা করেন। তারপরে তিনি হচ্ছে হান্টার কমিশন গঠন করেন। এগুলো তুমি সেখানে উল্লেখ করতে পারো, ঠিক আছে। তারপর দেখো যে একটি অঞ্চলের প্রশাসক দায়িত্ব গ্রহণের পর সেখানে বসবাসরত দুটি ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সুসম্পর্কের অভাব দেখতে পান। সেখানে এক সম্প্রদায় অন্য সম্প্রদায়ের চেয়ে অপেক্ষাকৃত কম সুযোগ সুবিধা ভোগ করত। সে কারণে উক্ত প্রশাসক ওই এলাকার মানুষের সম অধিকার প্রদান এবং শাসন কার্য পরিচালনা সুবিধার্থে অঞ্চলটিকে দুটি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করে। এখানে কিন্তু বঙ্গভঙ্গের কথাই উল্লেখ করা হয়েছে ভাইয়া, ঠিক আছে। এখানে বঙ্গভঙ্গের কথাটাকেই উল্লেখ করা হয়েছে যে প্রশাসনিক সুবিধার ক্ষেত্রে রাজনৈতিক তাদের একটা ফায়দা ছিল, সেটাকেও আমি দূরে ঠেলে দিব না। তবে প্রাইমারি যেটা অবজেক্টিভ ছিল যে প্রশাসনিক সুবিধার ক্ষেত্রে দুইটা প্রদেশকে শাসন করা একটু ইজিয়ার হবে, এই কারণে কিন্তু বঙ্গভঙ্গটা করা হয়েছিল। তো দেখো যে উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্য বইয়ের কোন ঘটনার মিল রয়েছে এটা তুমি ব্যাখ্যা করো এবং ঘটনাটি ওই অঞ্চলের ইতিহাসে কী ধরনের প্রভাব বিস্তার করেছিল বলে তোমার মনে হয়, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও, ঠিক আছে। অর্থাৎ বঙ্গভঙ্গের ফলে যে হচ্ছে কী প্রভাব ছিল বা বঙ্গভঙ্গের যে
ফলাফলটা, এই ফলাফলটাই মূলত এখানে ইনডিরেক্টলি তোমার কাছে জানতে চাচ্ছে। তো দেখো যে এই অধ্যায় থেকে তুমি কি কি টপিক আসলে তুমি কভার করবে। ফার্স্ট অফ অল তুমি যখন তোমাকে এই অধ্যায়টা তুমি একটু যখন ওভারভিউ নিবা, তুমি দেখবা যে হচ্ছে লর্ড রিপন, লর্ড কার্জন, এটা মাস্ট। এবং লর্ড কার্জনের সাথে কি একই সাথে কি বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গের এখন তুমি কারণটা জানবা, ফলাফলটা জানবা। বঙ্গভঙ্গের ফলাফল কি ছিল, যে হচ্ছে দুইটা প্রদেশ গঠন, হিন্দু মুসলমানের বিভক্তি, বা দেখা যাচ্ছে যে হিন্দু মুসলমানের যে ইস্যুগুলো ক্রিয়েট হয়, যে তারা দেখা যাচ্ছে যে তাদের যে ইংরেজদের যে ডিভাইড অ্যান্ড রুল, সেই ডিভাইড অ্যান্ড রুলের কারণে যে হিন্দু মুসলমানের যে একটা বিভক্তি সৃষ্টি হয়, এবং পরবর্তীতে আবার লখনৌ চুক্তির মাধ্যমে জিনিসটা মিলিত হওয়া। তো মূলত এইসব বিষয় কিন্তু বঙ্গভঙ্গের সাথে ইনক্লুডেড। ঠিক আছে, তুমি এই জিনিসগুলো একটু ভালো করে ব্যাখ্যা করবা, স্যার, বা ভালো করে স্টাডি করবা। স্যার সৈয়দ আহমদ খান এবং আলিগড় আন্দোলন মাস্ট মাস্ট মাস্ট। আলিগড় আন্দোলন থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন চলে আসে। ঠিক আছে, আলিগড় আন্দোলন কী ছিল? স্যার সৈয়দ আহমদ খানের একটা কাইন্ড অফ, তুমি এটাকে বলতে পারো সাংস্কৃতিক আন্দোলন, তুমি এটাকে বলতে পারো যে হচ্ছে এটা স্যার সৈয়দ আহমদ খানের নিজের একটা চ্যালেঞ্জ ছিল, যে আমি মুসলমানদের মধ্যে থেকে এই যে কুসংস্কার গোড়ামিগুলোকে আমি দূর করব। বিজ্ঞান সমিতি গঠন করছে তিনি, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল স্কুল তিনি প্রতিষ্ঠা করছে, যেটা পরবর্তীতে আবার কলেজ হয়ে গেছে। তারপরে দেখো যে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ। জাতীয় কংগ্রেসের তো আমরা একটা সৃজনশীল দেখলামই, খিলাফত আন্দোলন এবং অসহযোগ আন্দোলন। ঠিক আছে, দুইটা যখন একই প্যারালালে চলে আসে, কিভাবে আসে এই জিনিসগুলা। এরপরে আসছে হচ্ছে লাহোর প্রস্তাব। তো মোটামুটি এই কয়টা জিনিসই তোমাকে এই অধ্যায় থেকে কভার করলেই তুমি এই অধ্যায়ে একটা বেশ ভালো প্রিপারেশান তুমি নিয়ে ফেলতে পারবা। তো তোমাদের সবাইকে আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি। দেখা হবে আরেকটি নতুন ক্লাসে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। খোদা হাফেজ।